অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আসলে খুব বেশি অপটিমিস্টিক হওয়ার মতো সুযোগ নেই। কারণ হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে তাকাই, অনেকগুলো জায়গায় এখনও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়নি, পরিবর্তন আনা হয়নি। যেমন আমরা শুধু সবাই বলি পুলিশের মধ্যে পরিবর্তন, পুলিশ নিয়ে আমাদের মাথা ব্যথা, বাট অনেক প্রতিষ্ঠান আছে যে দুর্নীতি দমন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুদক। দুদকে কিন্তু পরিবর্তন করা হয়নি। দুদকে যে চেয়ারম্যান কমিশনার যারা ছিলেন তারা পূর্বে নিয়োগকৃত। এখন আওয়ামী লীগের সময় নিয়োগকৃত দুদকের চেয়ারম্যান এবং বর্তমানে যিনি চেয়ারম্যান দায়িত্বে আছেন তিনি আওয়ামী লীগের সময় অনেক গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন, কৃষি সচিব ছিলেন, শিল্প সচিব ছিলেন, এবং তা না শুধু পিলখানা হত্যাকাণ্ডের সময় উনি কিন্তু সেই তদন্ত কমিটির অন্যতম একজন সদস্য। ওনার পোস্টিং তখন মন্ত্রিপরিষদ বিভাগে ছিল। সেখান থেকে উনি পিলখানা হত্যাকাণ্ডের ওই বিতর্কিত যে তদন্ত প্রতিবেদনে সুবিধা ভোগ করেছিলেন, সেই সুবিধা ভোগ হিসাবে কিন্তু তাকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে সচিব বানানো হয়, অ্যান্ড দুদকের বর্তমানে চেয়ারম্যান। তো এরকম একজন মানুষ যখন দুদকের দায়িত্বে থাকবেন তখন কিন্তু আমি বাংলাদেশের দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি না। ঠিক তেমনি আপনার এনবিআর বা বিভিন্ন মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। পরিবর্তন করা হয়েছে আমরা দেখতেছি, আর্মির পরিবর্তন হয়তো বা দেখতে পাচ্ছি, পুলিশের পরিবর্তন দেখতে পাচ্ছি, আনসারের ডিজি বা আইজিপি প্রিজন, টুকটাক কিছু জায়গা। বাট ফিল্ড লেভেলে, মিড লেভেলে যারা পাওয়ার ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে, এই লেভেলটাতে পুলিশ ব্যতীত অন্যান্য জায়গাতে খুব একটা পরিবর্তন করা হয়নি, এখনও সেম লোকগুলোই আছে। আচ্ছা, বাট এটা হচ্ছে ছোট পরিসর আমি বলবো। বাট বৃহৎ পরিসরে যদি বলি, একটি রাষ্ট্রের পরিবর্তনের আমরা যদি সত্যিকার অর্থে বলি, যে আপনি যে খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে এখন মানুষের আসার জায়গা, দেখেন আমরা স্বাধীনতার পর থেকে শুরু করে অদ্যাবধি শুধু আওয়ামী লীগকে কেন দোষ দেবো? আপনি টোটাল একদম 71 থেকে চিন্তা করেন, আমরা আসলেও কি সার্বভৌম একটি রাষ্ট্র এখনও বলতে পারি আমরা? আমি মনে করি আমরা এখনও স্বাধীন সার্বভৌম। সার্বভৌমত্ব বলতে যা বুঝায়, একটা স্টেট, একটা রাষ্ট্র গঠনে 4টা এলিমেন্ট থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে সার্বভৌমত্ব এবং জনগণ। আমার দেশে জনগণ আছে, বাট আমরা সার্বভৌমত্ব কীভাবে অর্জন করলাম বলে? যদি সেটাই করে থাকি, বিশেষ করে আওয়ামী লীগের সময় সার্বভৌমত্ব আমরা বলতে গেলে পুরোটাই হারিয়েছিলাম। কিভাবে? আপনার আমাদের দেশের এখন পর্যন্ত আমাদের যে জাতীয়তাবাদ বা আমাদের দেশের যে সত্যিকার অর্থে আমাদের সাধারণ জনগণের যে চাওয়া, তার দিকে আমরা নজরদারি না রেখে আমরা কিন্তু পশ্চিমা বা আমাদের অন্য কান্ট্রির দ্বারা প্রভাবিত কিছু জিনিস দ্বারা আমরা এখনও প্রভাবিত হচ্ছি। আমাদের দেশে যেমন ধর্ম নিরপেক্ষতা, এবং একই সাথে যেমন আমি এখানে মাইনরিটি, আমি হিন্দু বৌদ্ধদের কথা বাদ দিলাম, এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারাও কিন্তু হ্যাপি না, মাইনরিটিরাও হ্যাপি না। আপনি সত্যিকার অর্থে আমাদের দেশে কিন্তু আপনি দেখেন একটা ইসলাম, মানে আমরা ইসলাম নিয়ে অনেকভাবে অনেক কিছু আমরা এমনভাবে আওয়ামী লীগের সময় প্রেজেন্ট করেছি যেন ইসলাম বিদ্বেষী একটা মনোভাব। কেন এটা মনে হবে? কেন হিন্দু বিদ্বেষী হবে? কেন ইসলাম বিদ্বেষী হবে? একটা দেশের সার্বভৌমত্ব মানে কি এটা হিন্দুর জন্য সার্বভৌম, মুসলিমের জন্য, সকল মানুষের জন্য। সেখানে যদি আমি দেখি যে ইসলাম বিদ্বেষী একটা ভাব থাকে, তখন ইসলাম বিদ্বেষী ভাব হওয়া মানে কি, তখন মুসলমানরা কিন্তু অন্য ধর্মের প্রতি অটোমেটিক্যালি একটু হিংসাত্মক ভাব পোষণ করবে। এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা না। সো আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মের প্রতি গুরুত্ব দেওয়া, এটা আসলে নাই। ধর্মের প্রতি সম্মান দেখানো, এটা নেই। যেই ধর্মই বলেন, ইসলাম বলেন বা হিন্দু বৌদ্ধ বলেন, কোনো ধর্মের প্রতি আমাদের দেশে সত্যিকার অর্থে গুরুত্ব দেওয়া হয় না। আর ধর্মের বাইরে আসলে আমরা কোনো মানুষই কিছু চিন্তা করতে পারি না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেশে দেখেন সাধারণ জনগণ যারা, তাদের অধিকার বা তাদের স্বার্থ, এটা কতটুকু চিন্তা করি? আমাদের দেশে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কারা? যদি আওয়ামী লীগের সময় কথাই আমরা রিসেন্ট সাম্প্রতিক সময় চিন্তা করি, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে আপনার সবচেয়ে এলিট শ্রেণীর মানুষগুলো, এবং যারা গরিব শ্রেণী তারা কিন্তু আরও গরিব হয়েছে। ডিসপারিটিটা সেই পাকিস্তান পিরিয়ডের সাথে তুলনা করি, পাকিস্তানের সময় আন্দোলনের অন্যতম প্রতিবদ্ধ বিষয় ছিল অর্থনৈতিক বৈষম্য। সেটা তো আমাদের সময় এখনকার সময় আরও বেড়েছে। ধনী ব্যক্তি সালমানের প্রমাণ আরও বড় সালমানের প্রমাণ হয়ে গিয়েছেন, আপনার এস আলম আরও বড় এস আলম হয়ে গিয়েছেন, কিন্তু যিনি গরিব ছিলেন তিনি কিন্তু বড় হন, তার ভাগ্যের সেই অর্থে উন্নয়ন, তার ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। সো এখানে আসলে আমাদের দেশের সত্যিকার অর্থে যদি আমরা রাষ্ট্রীয় সংস্কার করতে চাই, আমাদের ব্যাপক আকারে এই সংস্কার করতে হবে, এবং তার পূর্বে আমাদের সংবিধানের মধ্যে আমাদের সংবিধান বাস্তবায়ন
এবং এই যে সংবিধান নিয়ে দেখেন আমরা কত সংবিধান নিয়ে এখন তামাশা নানান রকম করতেছি, আলোচনাও হ্যাঁ আছে। তামাশা হচ্ছে। আমাদের যে একটা গঠনতন্ত্র আছে বা আমাদের সংবিধান আছে, সেই সংবিধানের আমরা কিন্তু যার যখন যে সরকার ক্ষমতা আসে সে তার স্বার্থের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সংবিধান ওই পাঠটুকু ব্যবহার করেন, তার স্বার্থের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ না সে ওইটা বদল করে ফেলছেন, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি ম্যাসিভ আকারে সংবিধান নিয়ে তামাশা হয়েছে। সো এই সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নেই। আমি খুব খুশি হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সংবিধান প্রণেতা ডক্টর কামালের কাছে তিনি নিজে গিয়েছেন এবং তাকে তার অনুমতি চেয়েছেন। এই যে সম্মানটা, এটাই তো আমাদের দেশের সবচেয়ে বড় কাম্য। সো এটা খুব ধন্যবাদ জানাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিনিসটা দেখিয়েছেন।